ওসমান হাদির বয়সের চেয়ে ম্যাচুরিটির লেভেলটা অনেক 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 উপরে। দ্যাটস ওয়্যার হি ইজ ডিফারেন্ট। আমি এই ধরনের ম্যাচুরিটি ইদানিং কোনো পলিটিশিয়ানের ভিতরে আমি দেখি না। ওর লেভেলটা ডিফারেন্ট লেভেলের, অনেক অনেক উঁচু দরের মানুষ সে। ও যে কথাটা মুখে বলছে ওইটাই ওই জিনিসটা বিলিভ করেছে আর প্র্যাকটিস করেছে। আদারওয়াইজ এই কোন জায়গাটা সে ডিফারেন্ট কম্পেয়ার টু বাংলাদেশের বেশিরভাগ যাদেরকে আমাদের সামনে রোল মডেল হিসেবে আনার বিভিন্ন সময় আনা হয়েছে আপনার দৃষ্টিতে? ওসমান হাদির বয়সের চেয়ে ওসমান হাদির মানসিক ম্যাচুরিটির লেভেলটা অনেক 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 উপরে। এটা হাই ক্লাসের লোক সে। প্রফেশনাল কারণে আমরা যখন একটা লোকের সাথে কথা বলি বা শুনি আমরা বুঝতে পারি, সামহাউ টের পাই যে কে অন্তর থেকে কথাটা বলছে এবং কত সিনসিয়ারলি বলছে এবং কত স্পন্টেনিয়াসলি বলছে। এটা প্রিপেয়ার্ড কিনা, কেউ লিখে দিয়েছে কিনা, কেউ প্র্যাকটিস করে আসছে কিনা, এটা একটা লোকের কথার ভিতরে বোঝা যায়। ওসমান হাদিরটা কখনো প্রিপেয়ার্ড ছিল না। ইট কেম ফ্রম হিজ হার্ট, কেম ফ্রম হিজ সোল। দ্যাটস ওয়্যার হি ইজ ডিফারেন্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু, ও হিউম্যান স্ট্রাগলটাকে বুঝতে পারছে, এই বয়সের ভিতরে বুঝতে পারছে। এত অল্প বয়সের ভিতরে এই ধরনের হিউম্যান স্ট্রাগলটা বুঝতে পারা এবং ওইটাকে ইন্টারনালাইজ করা এবং ওইটাকে বাজারজাত করা, এটা প্রত্যেকটা একটি স্টেপস। আমি এই ধরনের ম্যাচুরিটি ইদানিং কোনো পলিটিশিয়ানের ভিতরে আমি দেখি না। মানুষের আত্মার সাথে মিশে যাওয়ার যে টেন্ডেন্সি, মানুষকে অ্যাট্রাক্ট করার যে ক্যাপাসিটি, এইটা ওর অনেস্টি, ওর স্পন্টিনিটি, ওর প্রেজেন্স, ওর কথা বলার স্টাইল, ওর বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফারেন্ট দ্যান আদার্স। অন্যান্য লোকের কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা লেখাপড়া করে আগের থেকে প্রিপেয়ার করে আনা হয়েছে। অনেকে দেখেছি, অনেকে কথা শুনেছি, আগেকার লিডারদের কথা বলছি, বা বর্তমান ওর সমসাময়িক ওর বয়সী যারা আছে তাদের সাথেও যদি তুলনা করি, ওর লেভেলটা ডিফারেন্ট লেভেলের, অনেক অনেক উঁচু দরের মানুষ সে। যার জন্য ও ভয়কে জয় করতে পারছে। ওর সত্যবাদিতার কারণে ও ও যে কথাটা মুখে বলছে ওইটাই ওই জিনিসটা বিলিভ করেছে আর প্র্যাকটিস করেছে। আদারওয়াইজ এই তিনটা জিনিসের কম্বিনেশন না হলে এরকম জিনিসটা প্রোডাক্টটা বের হয় না। যদি ডিসক্রিপেন্সি থাকে আপনার থট আর আপনার বিলিভ সিস্টেমের ভিতরে, ওই স্পন্টিনিটিটা আসে না, ওই প্রেজেন্সটাই আসে না। আপনি অনেক, এখন বাংলাদেশে তো লিডারের অভাব নেই, কয়েক হাজার পার্টি, কয়েক লক্ষ লিডার, আপনি দেখবেন না সাধারণত। এদেরকে দুই একটা চ্যালেঞ্জিং প্রশ্ন জিজ্ঞেস করলে দেখবেন যে কুপুকাত হয়ে গেছে, আর কথা বলতে পারছে না, কথাই বলতে পারবে না। আমরা যদি ওসমান হাদির দিকে তাকাই, আমার কাছে আরেকটা জিনিস খুব ফ্যাসিনেটিং লাগে, সেটা হচ্ছে যে হি হ্যাড আ ভেরি শর্ট লাইফ, ভেরি শর্ট লাইফ। আপনি 2024-এর আগে কেউ ওসমান হাদিকে চিনতও না। হ্যাঁ, এই ইনফ্যাক্ট 2024-এর শেষের দিকে, ইভেন জুলাইয়ের শুরুর দিকেও তাকে কেউ চিনত, জুলাইয়ের পরে ইভেন আমি বলবো যে 2024-এর লাস্টের দিকে তাকে চিনত, অ্যান্ড দেন হি ডাইড ইন লেস দেন 2 years ওই সময় থেকে হিসাব করলে। 2 years কে মানে অলমোস্ট লাইক হি ওয়াজ অ্যালাইভ ফর 1 year, মানে ইন পাবলিক জাস্ট 1 year। অ্যান্ড আজকে আমরা যখন আপনার সাথে কথা বলছি 20 তারিখ 12ই ডিসেম্বর, ইট ইজ এক্সপেক্টেড যে স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ তার জানাজা পড়বে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে দিস এক্সপেক্টেড আর কি। আমি শিওর এটা ওরকম করে একটা নাম্বারের দিকে যাওয়ার কথা। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে মাত্র 1 বছর হি ওয়াজ সর্ট অফ অ্যালাইভ ইন দ্য পাবলিক স্ফিয়ার, বাট সে যে পরিমাণ মানুষকে টাচ করতে পারছে, যেভাবে মানুষকে সে করতে পারছে, সে পলিটিক্যাল লিডার হওয়ার সে কোনো সুযোগ পায় নাই, মানে সে নেতা ওইভাবে কোনো মনোনীত নেতা হয় নাই, তাকে কেউ ভোট দিয়ে মনোনয়ন দেয় নাই, এবং সে সত্যি কথা বলতে নির্বাচনে জিতবে এমন কোনো গ্যারান্টি ছিল না স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তারপরে হচ্ছে গিয়ে যে তার টাকা পয়সা ছিল না, হি কেম ফ্রম আ হাম্বল ব্যাকগ্রাউন্ড, হিজ এডুকেশন ওয়াজ অলসো হাম্বল এডুকেশন। কেউ বলবে না যে সে পিএইচডি করছে, প্রফেসর ছিল না, নাথিং লাইক দ্যাট। সে সায়েন্টিস্ট ছিল না, সে কোনো বড় খেলোয়াড় ছিল না, সে কখনোই মিডিয়ার স্পটলাইটটা অন্যরা যেভাবে পায় সেভাবে সে পায় নাই। সো কেন মানুষ তার সাথে তো রিলেট করতে পারে? এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সবসময় একটা কালচার এবং ইসলামের একটা সর্ট অফ মানে এক্সট্রিম আলট্রা রাইট আলট্রা লেফটের একটা টানাপোড়েন বাংলাদেশে আছে, যেটাকে আমরা শাপলা এবং শাহবাগের দ্বন্দ্ব বলি বা সংকট বলি। সেই জায়গাটায় একদিকে যেমন সে নামাজ পড়তো, রোজা রাখতো, ইঞ্জিনিয়ারলি সবাই বুঝতো তার বাবা একজন ইসলামিক আলেম ছিল। আরেক দিকে সে কিন্তু শুরুতেই করছে একটা কালচারাল সেন্টার। হ্যাঁ, সো নর্মালি একটা লোক ছেলে যে ধার্মিক পরিবার থেকে আসছে, ধর্মকে ধারণ করে, সে কালচারাল সেন্টার করে, রাইট? এবং সে কালচারাল সেন্টার, সেখানে সে নজরুল সঙ্গীত হইতো, সেখানে অন্যান্য কালচারাল অ্যাক্টিভিটি হইতো, অ্যান্ড সামহাউ হি কুড, মানে হি ট্রাই টু ব্রিজ দ্য মানে
two groups, the culture group, the ultra culture group and the ultra religious group, দুইটা গ্রুপকেই সে ক্রিটিসাইজ করতো। সো ইফ ইউ থিঙ্ক অফ ইট, এবং সে ডেফিনেটলি হি ওয়াজ কি বলবো, যেটাকে বলে অ্যান্টাই এলিট, এর তো মানে কোনো, সো এক বছরের মধ্যে তাকে মানুষের অপছন্দই করার কথা, বেশি কথা বলে, চিল্লাচিল্লি করে, হ্যাঁ, বেশি পেকে গেছে, মানে মানুষের একটা বিশাল অংশের তার প্রতি বিদ্বেষ থাকার কথা, রাদার দেন এক বছরের মধ্যে তাকে মানুষ এতটা ধারণ করবে তাদের মনে। সো এটা আসলে সর্ট অফ আপনার কাছে কি মনে, জিনিসটা আসলে কেন কাজ করে, কেন মানুষ তাকে এতটা সর্ট অফ ফিল করতো দেশে এবং দেশের বাইরে? খুব খুব গুরুত্বপূর্ণ একটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করেছেন, ভেরি পাওয়ারফুল। আমি ছোট্ট করে বেশ কিছু লোককে জিজ্ঞাসা করেছিলাম ওসমান হাদি মারা যাওয়ার আগে, আপনি আমার এই কথাটা শুনলে খুব দুঃখ পাবেন। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে বাংলাদেশের যত নেতা মারা গেছে লাস্ট কবে নামাজ পড়তে বসে কে কার জন্য দোয়া করেছে। আমি একটা দুইটা বন্ধুর সাথে আমরা রেগুলারই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করি। এটা আমি বলবো না যে এটা আমরা খুব ইন্টেলেকচুয়াল টাইপের লোক, তা না, হয়তো সময় কাটাই, কথা বলি, পছন্দ করি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে। তো আমার একজন বন্ধু বলল যে লাস্ট আমি কারোর জন্য দোয়া করেছি ভাসানী মারা যাওয়ার পরে, আর ওসমান হাদির সময়। দ্যাট ইজ স্ট্রাক এ কর্ড ইন মি। তাহলে অন্যদের জন্য কেন না? আমি ওই প্রশ্নটা দেশবাসীর কাছে করতে চাই। ওসমান হাদি মাদ্রাসা থেকে পড়াশোনা করে ওর যে এভলিউশন আপনি যদি লক্ষ্য করেন, মানবতাটা ওর কাছে অনেক বেশি বড় ছিল। ও সমস্ত কিছু সুন্দর জিনিসগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছে। সেটা আপনার নজরুল সঙ্গীত বলেন, কালচার বলেন, একটা প্রতিবাদ করা, একটা মঞ্চ সৃষ্টি করার কথা বলেন, সত্যি কথা বলার জন্য বলেন, কাউকে ক্রিটিসাইজ করতে কিন্তু সে একদমই ফেল করেনি এবং সত্যি সত্যি ক্রিটিসাইজ করেছে। তার সমস্ত কিছু এস্টাবলিশড এবং সত্য। প্রত্যেকটা মানুষের ভিতরে এই একটা ফান্ডামেন্টাল স্ট্রাগল চলতে থাকে, গুড অ্যান্ড ইভিলের। আমরা জানি এটা ধর্মীয়ভাবে সত্য, গুড অ্যান্ড ইভিলটাকে সাপ্রেস করে রাখতে হয়, গুডনেসটাকে এভুলেট করে এক্সপ্রেস করতে হয়। বাট খারাপ জিনিসটাকে সেটা প্রত্যেকটা লোকের সফটওয়্যারের ভিতরে দেওয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সফটওয়্যারের ভিতরে দিয়ে দিয়েছে। আমাদের যে পারসেপশন, বাংলাদেশের সবচেয়ে বড় পারসেপশন, সেটা হলো নামাজ পড়লেই তুমি ফান্ডামেন্টালিস্ট হয়ে গেছো, বা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে পরেই তুমি ফান্ডামেন্টালিস্ট। একটা এক্সট্রিম ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট ইট। তুমি যদি ইসলাম সম্বন্ধে উল্টা কিছু বলো তাইলেই তুমি এক্সট্রিম লেফট হয়ে গেছো। এটা দুইটার একটাও সত্যি না। ওসমান হাদি এই দুইটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছে এবং তার শিক্ষা, তার ফাউন্ডেশন যথেষ্ট শক্ত। তার বাড়িতে ইসলামের চর্চা হয়, অফকোর্স সেরকম একটা ফ্যামিলি থেকে আসছে। এরপর তার পড়াশোনার দিকে যদি লক্ষ্য রাখেন, হ্যাঁ সে বিরাট কিছু একাডেমিক বিরাট কোনো সাকসেস নাই, বাট এগেইন লুক এট ইট, আল্লাহ তাকে কোন লেভেলে এলিভেট করেছে। এই ইন্টারনাল স্ট্রাগল আমাদের ভিতরে যেটা হয়, আমরা যখন দেখি যে একটা ইয়াং ছেলে ওই ইন্টারনাল স্ট্রাগল থেকে, যেটা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় জিহাদ, ভিতরে যে স্ট্রাগলটা হয় এটা হলো সবচেয়ে বড় জিহাদ, সেটার থেকে একটা কনক্লুশনে গিয়ে সে সত্য জিনিসটা এস্টাবলিশ করার জন্য ফাইট করছে। ওইখানে আমাদের ভিতরে যে গুড নফস আছে ওইটার সাথে আইডেন্টিফিকেশন হয়ে যায়। এই জন্য এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে ওসমান হাদির জন্য দোয়া হয় না, দোয়া হয় নাই। ইভেন নিউ ইয়র্কে আজকে জুম্মার নামাজ পড়তে যাওয়া, ছোট্ট একটা মসজিদে আমি জুম্মার নামাজ পড়েছি আজকে, সেই মসজিদেও ইমাম সাহেব যখন ওসমান হাদির জন্য দোয়া করছিলেন, তখন অত বড় আমিন আমি সাধারণত অন্যান্য সূরার যে লাইন বলছিলেন বা দোয়ার লাইন বলছিলেন আমি শুনিনি। সো আল্লাহ যখন একটা লোককে এলিভেট করতে চায়, এটা খুব সাধারণ ব্যাপার না। আমরা যারা ওসমান হাদিকে এই মুহূর্তে ক্রিটিসাইজ করছি, আমাদের ফান্ডামেন্টাল ইস্যু হয়ে গেল যে আল্লাহ যেখানে প্রমিস করেছেন যে আততায়ীর হাতে মারা গেলে সে শহীদ হবে এবং শহীদকে আল্লাহ তাআলা এই জায়গাটা রাখবেন, তাহলে আল্লাহর জাজমেন্টকে আমি চ্যালেঞ্জ করছি। সেরকমভাবে যদি আমরা হিসাব করি তাহলে বাংলাদেশে অনেক ব্যক্তিত্বের যেভাবে মারা গেছে আততায়ীর হাতে, তারা সবাই শহীদ। এবং আমরা যখন তাদেরকে ক্রিটিসাইজ করি, তারা প্রত্যেকেই হিউম্যান বিং ছিল, ওসমান হাদিও হিউম্যান বিং। একটা লোকের ভিতরে ডেফিসিট থাকতেই পারে, বাট একটা মানুষের যখন এলিভেশন হয় ওরকম ভাবে, ওইটার ভিতরে নিশ্চয়ই কোনো বারাকা থাকে। এইটা আপনার আমার সাইকোলজিক্যাল জ্ঞান দিয়ে এই জিনিসটাকে যদি আমরা কানেক্ট করার চেষ্টা করি যে ও এইটা করেছে এই জন্য ওর সাথে আমি আইডেন্টিফাই করছি, আমার মনে হয় না যেটা সম্ভব হবে। বিকজ সময়টা এত অল্প,
মাত্র একটা বছর সে সবার হৃদয় ছুঁয়ে গেল, কিভাবে সম্ভব? আমার যেটা মনে হয় যে আমাদের ভিতরে যে ভালো জিনিসগুলো আছে, ওসমান হাদিদের মৃত্যুর সাথে আমাদেরও একটা সাইড মারা যায়। আমাদের ভালো একটা জিনিস, এই জিনিসটা ওসমান হাদির সাথে আইডেন্টিফাই করতে চায় অর এক্সপ্রেস করতে চায়, ওই জিনিসটা মারা যায়, যার জন্য আমরা ওর সাথে এইভাবে আইডেন্টিফাই করতে পারি। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।